কমিশনের তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী 20শে আগস্ট। ওই দিন জাতীয় সংসদের অধিবেশন ডাকা হবে, কিন্তু সেখানে প্রধান নির্বাচন কমিশন ওই অধিবেশনে নির্বাচন পরিচালনা করবেন। এটা একটা স্বাভাবিক নিয়ম, স্বাভাবিক প্রক্রিয়া, নির্বাচন হবে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে এবং প্রার্থীর বিষয়টা কেমন হবে, এবং সরকারি দলের পক্ষ থেকে যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তাদের প্রার্থী এখনো বলতে গেলে চূড়ান্ত হয়নি। তারপরেও মোটামুটি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিষয়টা নিশ্চিত হয়েছে। পক্ষান্তরে 11 দলীয় যে বিরোধী দল, 11 দলীয় জোট, তারা কিন্তু ইতিমধ্যে তাদের একজন প্রার্থীর নাম উপস্থাপন করে ফেলেছেন। তিনি হলেন কর্নেল অলি সাহেব। কর্নেল অলি সাহেব একজন মুক্তিযোদ্ধা এবং উনি বীর বিক্রম, উনি একজন আর্মি অফিসার এবং উনি জিয়াউর রহমান সাহেবের একজন ফলোয়ার্স বলা চলে, এবং তার চাকরিকালীন সময়ে তার টোয়াইসি ছিলেন। উনি সম্প্রতি এই জামাতে যোগ দিয়েছেন এবং জামাতের নেতৃত্বে জামাত এবং এনসিপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। পাশাপাশি ফখরুল ইসলাম আলমগীর সাহেব একজন বলিষ্ঠ নেতা, বিএনপি ঘরানার, বিএনপির সুখে দুঃখে, বিশেষ করে 16 বছর যে নির্যাতন নিপীড়ন ছিল আওয়ামী লীগের, সেই অবস্থার মধ্য থেকেও তিনি আদর্শচ্যুত হননি এবং বিএনপির পক্ষে লড়াই তিনি করে গেছেন অব্যাহতভাবে। 2026-এর নির্বাচনের পর উনি যথারীতি স্থানীয় সরকারের দায়িত্ব নিয়েছেন। আমি যদি এইভাবে বিশ্লেষণ করতে যাই, দুইজন প্রার্থী এর আদি পরিচয় কর্নেল অলি সাহেব, উনিও কিন্তু বিএনপি ঘরানারই লোক, কিন্তু নির্বাচনের আগে উনি জামাতে যোগ দিয়েছেন। তো সেই হিসাবে যদি আমরা প্রার্থীর চিন্তা করি, কেন কর্নেল অলি সাহেব নিশ্চিত পরাজয় জেনেও প্রেসিডেন্টের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, এটা একটা বিষয়, এবং এটা আসলে কি বার্তা দিবে। আর যেহেতু 70 অনুচ্ছেদ, সংবিধানের 70 অনুচ্ছেদ এখনো চলমান এবং এটা এখনো এক্সিস্ট করতেছে, এখনো এটা আছে, সুতরাং দলের বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে যে দলের বিরুদ্ধে ভোট দিলে পরে তার সংসদের যে সদস্য পদ সেটা বাতিল হয়ে যাবে। ভোটাভুটিটা আমার কাছে মনে হয় মোটামুটি খুব গোপনীয় কোনো বিষয় নাই, প্রকাশ্যেই দিতে হবে। অর্থাৎ গোপন কক্ষে দিলেও কাকে ভোট দিল সেই বিষয়টা, কোন সদস্য দিলে, এগুলা ওখানে বোধহয় আইডেন্টিফাই করা যাবে। সেই বিবেচনায় যদি দেখা যায় তাহলে তো ফখরুল ইসলাম আলমগীর সাহেব কোনো সন্দেহ নাই যে ওনার বিজয় সুনিশ্চিত, যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। পাশাপাশি যদি আমি আরেকটা জিনিস দেখি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, যেহেতু আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 53 বছর যাবৎ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একেবারে বলিষ্ঠভাবে বলে আসছেন, এবং চেতনার নামে কি করেছেন আমরা দেখেছি, বিশেষ করে গত 16 বছর কি করেছেন তো আমরা দেখেছি। এবং শেখ হাসিনা যখন চলে গেল ভারতে আশ্রয় নেওয়ার পর, আমরা আবার দেখলাম সেই একই বয়ান, কিন্তু বর্তমান সরকার যারা ক্ষমতায় আছে তারাও কিন্তু প্রচন্ড রকমের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না কে, তারপরেও বলছি ওনারা দলীয়ভাবে এস্টাবলিশ করেন যে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, বিবেচনায় নিতে যাই, তাহলে তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আমি মনে করি, আমার কথায় কিছু আসে যায় না, তবু আমি বলছি যে মেজর হাফিজ সাহেব, তাকে নিয়ে অনেক বিতর্ক আছে। উনি নাকি নানান ধরনের বিতর্ক করেছেন, দলের বিরুদ্ধে অনেক সময় স্ট্যান্ড নিয়েছেন, এই ধরনের কথাও আছে তার সম্পর্কে। কিন্তু প্রশ্ন হচ্ছে ব্যক্তি মেজর হাফিজ কে? উনি একজন আর্মি অফিসার ছিলেন, অর্থাৎ সেনা অফিসার হাফিজ। তারপর যদি আপনি আসেন, উনি একজন মুক্তিযোদ্ধা হাফিজ। তারপরে কি, উনি ছিলেন সাংসদ হাফিজ, উনি ছিলেন ফুটবলার হাফিজ, উনি ছিলেন মন্ত্রী হাফিজ, উনি ছিলেন স্পিকার হাফিজ, বর্তমানে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। সেই বিবেচনায় যদি নেওয়া হয়, এবং যেহেতু 11 দলীয় জোটের পক্ষ থেকে একজন মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পদের জন্য, এবং মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি হিসাবে যে বয়ান গত 2 বছর যাবৎ আমরা এই সরকার বা এই রাজনৈতিক দল রেখে আসছেন বিএনপি, তো সেই হিসাবে তো মুক্তিযোদ্ধার প্রাধান্য পাওয়া উচিত ছিল। অর্থাৎ তাদের পক্ষ থেকে হাফিজ উদ্দিন সাহেবকে নমিনেশন দেওয়াটা যুক্তিযুক্ত হইত।
এখন একটা দলীয় সিদ্ধান্ত, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত এই প্রার্থী কেন দিল? জামাত কি ইচ্ছাকৃতভাবে একটা বল বা একটা তাস মেরে দিল যে আমরা একজন বীর বিক্রম উপাধি পাওয়া এবং বিএনপির যে ফাউন্ডার জিয়াউর রহমান সাহেব, সেই জিয়াউর রহমান সাহেবের টোয়াইসি এবং উনি একজন মুক্তিযোদ্ধা, তাকে মাঠে থ্রো করে দিলেন। মাঠে থ্রো করে দেওয়ার মানে হচ্ছেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতি কোনো কদর দেখা যায় কিনা ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। উল্টো দিকে যদি আমি আসি, তাহলে তো দলের যারা আছেন তারা কি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে বা একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা হিসাবে, বীর বিক্রম হিসাবে তারা কি আদৌ কর্নেল অলি সাহেবকে ভোট দিবেন, নাকি দলীয় সিদ্ধান্তে ভোট দিবেন, নাকি দলগতভাবে দলের প্রার্থীর সমর্থন করবেন? তাহলে যদি বিষয়টা এমন হয়, ফলাফল কি হবে? ফলাফল ধরে নিলাম যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই পাশ করবেন, তাহলে দেখা যাবে যে মুক্তিযোদ্ধার প্রতি যে সম্মান তার চেয়েও দল বড় হয়ে যায়, দলের প্রাধান্য বেশি পায়। দলের প্রাধান্য বেশি পাওয়া না পাওয়ায় আমার কিছু আসে যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একজন বীর বিক্রম, যিনি বিএনপি ঘরানার দীর্ঘ লম্বা ইতিহাস, বিএনপির জন্ম লগ্ন থেকে তথা জিয়াউর রহমান সাহেবের যুদ্ধের ময়দান থেকে এ পর্যন্ত চলে আসা, মাত্র 2026-এর নির্বাচনের কিছুদিন আগে তিনি জামাতে যোগ দিয়েছেন। বাট মুক্তিযুদ্ধ তো সকলের, তো মুক্তিযোদ্ধা বীর বিক্রম সে যদি আজকে পরাজিত হয়, তাহলে এটা কি কোনো বার্তা দিবে জাতিকে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে যাই করুক না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে কেউ উঠতে পারে না বা পারবে না? বিষয়গুলো এমন কিনা, প্লাস দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়া বা দলের লোকগুলো, দলের সাংসদরা আদৌ কি মুক্তিযোদ্ধারে ভোট দিতে পারবে? এই প্রশ্নগুলা এখন কিন্তু সামনে চলমান। এবং ফলাফলের পর দেখা যাবে যে, ফলাফল তো আমরা মোটামুটি জানি যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হয়তো রাষ্ট্রপতি নির্বাচিত হবেন যদি উনি চূড়ান্তভাবে মনোনয়ন পান। তাহলে বিষয়টা কি এরকম হবে যে আসলে মুক্তিযুদ্ধের বিষয়গুলো কেন গুরুত্ব বহন? আওয়ামী লীগের ভবিষ্যৎটা কত দ্রুত রাজনৈতিকভাবেও শূন্যের দিকে যাবে, কারণ এখনও যে অল্প কিছু উৎপাত দেখা যায়, কিছু কথাবার্তা শোনা যায়, এটা শেষ হতে একটু সময় লাগবে। ধরেন 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় পার্টির আসলে পতনে শুরু হয়েছিল এবং 24-এর নির্বাচনে এসে, 26-এর নির্বাচনে এসে এটা শেষ হয়েছে। একদম জনগণ রায় দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে এখন বিএনপি এই জিনিসটা তাদের জায়গা থেকে আসলে নির্ধারণ করবে যে তারা কতজন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে জামিন দিবে কি দিবে না। আপনি দেখেন হাইকোর্টে এই যে তাদের জায়গা থেকে ধীরে ধীরে জামিন পাচ্ছে আওয়ামী লীগের লোকজনগুলো, এগুলো কোনো ধরনের পলিটিক্যাল সিগন্যাল ছাড়া কখনো সম্ভব না। ইভেন জেলা কোর্ট যেগুলো রয়েছে সেগুলোতেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের গ্রিন সিগন্যাল ছাড়া এটা কখনো সম্ভব না। আওয়ামী লীগের অনেক নেতৃত্ব এখন জেলাতে মাঝে মাঝে আমরা শুনি যে তারা যায়, 2-1 দিন ঘুরে আবার চলে আসে। এই জায়গাটাতেও প্রশাসন এবং বিএনপি, সরকার, এমপি তাদের একটা মধ্যস্থতা ছাড়া এই স্পেসটা কোনোদিন পাওয়া সম্ভব না। সো সেই জায়গা থেকে যদি আওয়ামী লীগকে ফিরে আসার স্পেস করে দেয়, এটা বিএনপি করে দিবে, এবং যদি এটা আসে এটা বিএনপির জন্য সবচেয়ে বড় হিতে বিপরীত হবে। এটা আমি আজকে আমার জায়গা থেকে বলে রাখলাম। আরেকটা জিনিস হচ্ছে, ভাই যে জিনিসটা বললো যে ধরেন উনি এর আগে দেখেন নাই গণভবন ওই আমাদের সচিবালয় কোনো দল ঘেরাও করেছে কিনা। একটা জিনিস কি, কোনো কিছু আগে দেখি নাই দেখে ওই জিনিসটা কখনো করা যাবে না, এমন যদি হইতো তাহলে তো বাংলা ব্লকেটও কোনোদিন দেখি নাই, করা যেত না। তারপরে হচ্ছে মানে কমপ্লিট শাটডাউন কোনোদিন দেখি নাই, করা যেত না। মার্চ টু ঢাকা কোনোদিন দেখি নাই, করা যেত না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এখন রাজনীতি যেমন পাল্টেছে, রাজনীতির ধরন পাল্টেছে, মানুষের আকাঙ্ক্ষা পাল্টেছে, ভাষা পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা সময়ের সাথে সাথে এভলিউশনটা হবে। এবং আমাদের যারা পুরাতন রাজনীতিবিদ আছেন, মানে আমাদের অগ্রজ বলি, পুরাতন বলে মাইন্ড করতে পারে, সো তারা যদি মনে করে তারা যেই কালচারে বিগত 20-30 বছর রাজনীতি করেছে এখন ওই একই কালচার রাজনীতি হবে, তারা পরিবর্তন হবে না, রাজনীতিটাকে পরিবর্তন হবে, আমি আপনাকে বলছি তারা ধীরে ধীরে রাজনীতি থেকে ছিটকে পড়বে। কারণ সময়ের চাহিদাটা আপনাকে বুঝতে হবে। আমরা এই পুরো সময়টাতে যখন দেখি যে আবার বিএনপি খুব স্বাভাবিকভাবেই আগের মতো প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে, স্বজনপ্রীতি করছে, বিএনপির যত পরাজিত এমপি ছিল
মানে এত বড় একটা রাজনৈতিক দল যখন 212টা আসন পায়, সেখানেও যে বিএনপির এমপিরা হেরে যায়, তাহলে তার অবস্থা কতটা বাজে জনগণের কাছে। সেই এমপিকে আমার সিটি কর্পোরেশনের প্রশাসক করা হয়, সেই এমপিকে জেলা পরিষদের প্রশাসক করা হয়, বড় বড় বিভিন্ন জায়গায় মহাপরিচালক বানিয়ে দেওয়া হয়। তাহলে এটা তো হচ্ছে আপনি উচ্ছিষ্টদের যে ডাস্টবিন, সেই ডাস্টবিন থেকে ওই ময়লা দিয়ে আপনি আবার দেশ সাজাইতে চাচ্ছেন। তাহলে এটা তো পুরাতন রাজনীতি। এই দলীয়করণ যখন করা হচ্ছে, যখন মানুষ ঠিকমতো গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, আমি বিরোধী দল হিসেবে আমি কর্মসূচি করব। আমি যেমন সচিবালয়ের সামনে গিয়েছি, আমি কোনো একদিন যদি প্রয়োজন হয় আমি সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে গিয়েও বসবো। কোনোদিন যদি আমার প্রয়োজন হয় আমি হয়তো বঙ্গভবনের সামনে গিয়েও বসবো। এটা তো আমি জনগণের জন্য বসেছি। খুব স্বাভাবিকভাবেই আপনি এই আন্দোলনেও দেখবেন, এই জুলাই গণঅভ্যুত্থানে এমন অনেকেই ছিল যারা তাদের জায়গা থেকে ওইটুকু, তারা তো সব কিছু চিন্তা করতো না, তাদের মধ্যে একটু বেশি আগ্রহ থাকতো, স্পৃহা থাকতো, উত্তেজনা থাকতো। এটাকে আমরা খুব পজিটিভলি দেখি এবং স্বাভাবিকভাবে যারা নেতৃত্বের জায়গায় থাকে তারা তাদেরকে ঠান্ডা করে। কিন্তু সেটাকে যেভাবে ফ্রেমিং করা হচ্ছে, থাপ্পড় বা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা ওইটাকে এইভাবে দেখি না। বরং এটা হচ্ছে ওই সম্পর্কের জায়গাটা থাকাটাও গুরুত্বপূর্ণ রাজনীতিতে, যে একজন এমপি উনি, তারপরও ওনার নেতৃস্থানীয় একজন ওনাকে থামিয়েছেন এবং উনি ওটা অ্যাকসেপ্ট করেছেন খুবই সুন্দরভাবে। কিন্তু আমরা এখন দেখি মানে ওনারা ওনাদের পাল্লায় সবাইকে মাপতে চান। আপনি দেখবেন বিএনপিতে তারেক রহমান বলতেছে চাঁদাবাজি করা যাবে না, তারেক রহমান বলতেছে আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, তারেক রহমান বলতেছে মাদক ব্যবসা করা যাবে না, দখলদারি করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, দলীয় লোক এই করা যাবে না। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন, আমি কিন্তু বলতেছি না সব বিএনপি, ধরেন ভাইয়ের আসনে বিএনপির 1 লাখ মানুষ আছে, সর্বোচ্চ 500 মানুষ আছে যাদের অত্যাচার মানুষ অতুষ্ট। কিন্তু এই 500 জন মানুষ এমন কিছু নাই করে না। আমরা কেন হবিগঞ্জে গিয়ে জি কে গাউসের বিরুদ্ধে কথা বলেছি? জি কে গাউসের ডান হাত বাম হাত যারা আছে, যারা আমাদের উপর হামলা করেছিল, ধরেন কেউ ছাত্রদল করে কিন্তু সে মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করে, ধরেন কেউ যুবদল করে কিন্তু সে ওই থানার বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে, ধরেন আরেকজন শ্রমিক দল করে সে জলমহলের বাণিজ্যটা নিয়ন্ত্রণ করে। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, মানুষ তার নেতাকর্মীদের অনুমতি ছাড়া একটা মামলা করতে পারে না, পুলিশের কাছে যাইতে পারে না, একটা নিজের জমিতে ঘর তুলতে পারে না। তো এই ধরনের যারা রাজত্ব কায়েম করে, ত্রাসের রাজত্ব, আমি যদি তাদের বিরুদ্ধে কথা বলতে যাই আর সেটাকে যদি এইভাবে ফ্রেমিং করা হয়, এটা আগে কখনো হয় না, তাহলে তো হইতে পারে না। বরং আমরা মনে করি মানুষ তাদের জায়গা থেকে যে পরিবর্তনটা চাচ্ছে, আমাদের এই প্রতিবাদের ভাষাটাও ধীরে ধীরে পরিবর্তন হবে। আমরা এটা করব, সরকারি দলকে এটাতে অভ্যস্ত হইতে হবে। যদি আমাদের মনে হয় কোনো জায়গায় সংশোধন প্রয়োজন, আমরা সেটাও করব, কিন্তু এটা সরকারি দলের কথায় না, এটা জনগণের কথা থেকে আসতে হবে। এবং আমরা শুধু আপনাকে এইটুকু বলে রাখি যে ভাই একটা জিনিস বলছেন, আমি শুধু এইটুকু মেনশন করে দিই। ভাই বলছেন যে সর্বশেষ সরকারটা ছিল জামাত এনসিপির সরকার, হয়তো ভাই ওই টাইমে এটার সাথে এত কানেক্টেড ছিলেন না, কিন্তু জনাব তারেক রহমান নিজে খুব ভালো করে জানেন এই উপদেষ্টা পরিষদে যাদের নাম ছিল সেখানে তারেক রহমানের লোকের দেয়া নামও, তারেক রহমানের দেয়া লোকও সেখানে ছিল, এবং যারা উপদেষ্টা হয়েছে একজনের এগেনস্টও তারেক রহমান বিরোধিতা করে নাই। এখানে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ছিল, এখানে যেমন জামায়াতেরও অনেকের নাম ছিল, বিএনপিরও ছিল, আর্মিরও ছিল, ডক্টর ইউনূসের নিজের ছিল, সিভিল সোসাইটির ছিল, সামগ্রিকভাবে সবার ছিল। এবং সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির স্টেকটা সবচেয়ে বেশি ছিল। এ কারণেই যখন অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়ে গেল, ওই সরকারের লোক আমরা পররাষ্ট্রমন্ত্রী দেখি বিএনপিতে, আইনমন্ত্রী দেখি বিএনপিতে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দায়িত্ব দেখি বিএনপিতে, কিন্তু এনসিপিতে আপনি কাউকে দেখতে পাবেন না, জামায়াতে দেখতে পাবেন না। এটা হচ্ছে দুঃখজনক সত্য। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আপনারা দুজনই আমরা দেখেছি অতীতে যে একজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি চ্যালেঞ্জ একজনের বিরুদ্ধে না, রাজনীতির মাঠের কথাই আমি বলি। সেক্ষেত্রে রাশেদ খানের কাছে আমি আসতে চাই। আপনি বলেছেন যে এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হয়, ব্রেইন দ্বারা, এবং জামায়াত তাদেরকে পরিচালিত করে, নাহিদ ইসলাম কেউ তারা পরিচালিত করছেন। আসলে কেন আপনার কাছে মনে হয় যে এনসিপি জামায়াত দ্বারা পরিচালিত হচ্ছে? আমি কি তার বক্তব্যের কাউন্টারগুলো বা উত্তরগুলো আগে দিব? আমি অবশ্যই, তারপরে আমি শেষে আপনার উত্তর দিই। দেখেন, সর্বশেষ জনাব সার্জিস আলম যেটি বললেন যে ওই সরকারের অনেকে বিএনপিতে আছে। দেখেন, ওই সরকারের 2 জন উপদেষ্টা এনসিপিতে আছে এবং আরেকজন উপদেষ্টা এনসিপিতে সরাসরি নাই, কিন্তু তিনি নাহিদ ইসলামের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেন। যেমন আসিফ মাহমুদ, তিনি মুখপাত্র, আর নাহিদ ইসলাম তো উপদেষ্টা থাকাকালীন সময়েই তিনি এই দল গঠন করেছেন।
এবং সেই সময় তো আসলে আমাদের সাথে অনেক আলোচনা হয়েছে। করে দল গঠন করেছে। আমি জানি, আপনিও জানেন, কারণ তিনি যে সময় ছাত্র উপদেষ্টা, দল গঠন নিয়ে অসংখ্যবার নাহিদ ইসলামের বাড়িতে আলোচনা হয়েছে। মন্ত্রীপাড়ার যে বাসভবন ছিল সেখানে আমাদেরও কয়েকবার ডেকেছে। নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের সাথে সেই সময় বেশ ইতিবাচকভাবে আলোচনা হচ্ছিল যে নতুন দল গঠনে জোট আসলে হওয়ার একসাথে কাজ করি, আলোচনা না ছিল। দল গঠনে একটা দল। শুরুতে। একটা, হ্যাঁ। তো সেই সময় জনাব নাহিদ ইসলামের বাসভবনে জনাব সার্জিস আলম তিনিও ছিলেন, এমনকি তাদের শীর্ষ নেতৃবৃন্দ সবাই ছিলেন। এবং সেই সময় নাহিদ ইসলাম স্বয়ং উপদেষ্টা, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি সেটা জনাব সার্জিস আলমকে সাক্ষী রেখে বলছি যে এনসিপি গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতায়। এটা আপনি প্রমাণ করতে পারবেন না যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদ ছাড়াই আপনি এনসিপি গঠন করেছেন। তার মানে আসলে কি তাই? আমরা সার্জিস আমি শেষ করার পরে সে প্রমাণ বলবে, করুক কিভাবে না, তাদের পৃষ্ঠপোষকতা হয়েছে। মানে নোট করুক, তার সময় সে বলবে। ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত হলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমাদের জনাব সার্জিস আলম তিনি ওই সময়ে বেশ মানে অনেক কিছু ভোগ করতে পেরেছেন। এটি পরবর্তীতে নিজেই বলেছেন যে দেখেন আপনারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে মিস করবেন। ওই সময় আমরা মন চাইছে অমুক উপদেষ্টার বাড়িতে ঢুকে গিয়েছি, মন চাইছে অমুক সচিবের রুমে ঢুকে গিয়েছি, এটা তো আর আমরা আর পারবো না। এই ভিডিও নিশ্চয়ই আপনিও দেখেছেন। ঠিক এইভাবে তার বক্তব্যগুলো আমরা শুনেছিলাম। তার মানে কি? তার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি তারা সুবিধাভোগী ছিল। এই জন্য আমাদের সার্জিস আলম তিনি কিন্তু বলছিলেন যে স্টেটম্যান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের 5 বছর থাকা উচিত। এমনকি তাদের আরও অনেক নেতৃবৃন্দ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ যে সময় ঘোষণা করা হয় তারা বারবার বলছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং এই বক্তব্য আপনি শুনেছেন তাদের আরেকজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এমনকি তারা যে দলের সাথে এই মুহূর্তে জোটে আছে সেই দলও তো বারবার বলছিল পিআর ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে এনসিপি শুরুতে তাদের আমি ব্যাপক সাড়া দেখেছি। আমার কাছে মনে হয়েছিল যে যারা গণ অভ্যুত্থানে যে সকল তরুণরা নেতৃত্ব দিয়েছে তাদের একটি দল হওয়া দরকার, কারণ আওয়ামী লীগ তো ভ্যানিশ হয়ে গেছে। কবে ফিরবে বা ফেরার আদৌ প্রয়োজন আছে কিনা বা ফেরা উচিত কিনা নানান ধরনের চিন্তার জায়গা থেকে মানুষ ভাবছিল যে এনসিপি বিকল্প, এবং সেই বিকল্প চিন্তা